বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য কাজী ফিরোজ রশিদ। ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা একজন জাতীয় স্থায়ী কমিটির প্রথম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। পরবর্তীকালে নানা ধরনের দলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েনের মধ্য দিয়ে আজকে সর্বশেষ পরিচয়টা আমরা তার মুখ থেকেই শুনবো। বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। দর্শক, আমার অতিথিদের বক্তব্য আপনার কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটি আপনারা জানাতে পারেন এবং কাজী ফিরোজ রশিদের বক্তব্য যদি আজকের এই তৃতীয় মাত্রায় আজকের এই পর্বে আপনার কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে তাকে আপনি ভোট করতে পারেন। আপনি আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে টাইপ করে। অন্যদিকে ব্যারিস্টার নাজমুল হুদার বক্তব্য যদি কাজী ফিরোজ রশিদের তুলনায় অধিকতর গ্রহণযোগ্য আপনার কাছে মনে হয় তাহলে আপনার সেলফোনের SMS অপশানে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে বি টাইপ করবেন। দুজনের কারো বক্তব্যই আপনার কাছে গ্রহণযোগ্য না হতে পারে, সেক্ষেত্রে টিএম লিখে স্পেস দিয়ে সি টাইপ করবেন, পাঠিয়ে দেবেন 16258 নাম্বারে। যে কোনো সেলফোন থেকে 16258 নাম্বারে ভোট করতে পারবেন এখন থেকে শুরু করে সকালে বাংলাদেশ সময় এই অনুষ্ঠানটি যখন পুনঃপ্রচারিত হবে সে সবার ঠিক 5 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সকাল 10টা 55 পর্যন্ত। এবং এই মুহূর্ত থেকে সারা রাত জুড়ে সকাল জুড়ে ভোট করতে পারবেন। ভোটের ফলাফল দেখবার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, একটু পর থেকেই এই পর্দায় অর্থাৎ তৃতীয় মাত্রা চলাকালে ফলাফলটা লাইভ দেখতে পারবেন এবং সকালেও লাইভ দেখতে পারবেন, ফলাফলটা কি সরাসরি দেখতে পারবেন। কাজী ফিরোজ রশিদ, আপনাকে দিয়ে শুরু করি। যে একটা বহুল আলোচিত লেখার শিরোনাম ছিল অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, এই বাক্যবদ্ধ, এবং এখন অনেকেই বলছেন যে একটা অনিশ্চিত গন্তব্যের দিকে চলেছে বাংলাদেশ। আপনি কি তাই মনে করেন কিনা? ধন্যবাদ জিল ভাই। যিনি লিখেছিলেন তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন যে এই ধরনের একদিন বাংলাদেশও একটি অজানার পথে চলবে। আসলে আমাদের এই গণতন্ত্রটা একটা অজানার গন্তব্যের পথে যাচ্ছে। আমাদের কোথায় এর শেষ কেউ আমরা জানি না, যারা রাজনীতি করি তারাও বুঝতে পারছি না। কারণ দুইটি দল তারা মনে করে যে ক্ষমতার বাইরে গেলে তাদের প্রভুত্ব থাকে না। এটা একভাবে বলা যায় যে একটা নির্বাচিত ডাইনেস্টি তারা চাচ্ছে। অর্থাৎ যে দল ক্ষমতা আছে তারা চাচ্ছে যে আমরা ক্ষমতা চিরস্থায়ী হবে, আর যে দল ক্ষমতার বাইরে আছে, ক্ষমতা বলয়ের বাইরে আছে, তারা এই গদি নেওয়ার জন্য তারা সব পথ ব্যবহার করতেছে। মাঝখান দিয়ে হচ্ছে কি জনগণের খুব ভোগান্তি হচ্ছে। সাধারণ জনগণ কিন্তু এই ক্ষমতায় এই যে প্রতিযোগিতা এটার মধ্যে নেয়। তারা একটা ভোটের মালিক, ওই একদিনই তারা মালিক হয় ভোটের এবং তাদের ভোটটা তারা সঠিকভাবে প্রয়োগ করে। তারপরে জনগণের দিকে কেউ কোনো ভ্রুক্ষেপ করে না, তাদের আশা আকাঙ্ক্ষার দিকে দেখে না। এই যে একটি রমজান মাস যাচ্ছে, এখানে মানুষ কী খাচ্ছে? রাস্তাঘাটে যারা ইফতারি করতেছে তারা একদম বিষ খাচ্ছে। ফরমানি দিয়ে খেজুর বিক্রি করতেছে, আপেল বিক্রি করতেছে, ফলমূল বিক্রি করতেছে, জিলাপি, পেঁয়াজু। যে অবস্থায় মাঝে মাঝে ম্যাজিস্ট্রেটরা আপনাদের টেলিভিশন ক্যামেরা নিয়ে দেখা যায় যে পচা বাসি খাবারগুলোকে আবার তেলে ভেজে রোজদারদের সামনে দিচ্ছে। অভুক্ত রোজদাররা তারা এইগুলো কিনে রাস্তা থেকে খাচ্ছে, দেখার কেউ নেই। মনে হচ্ছে দিস ইজ এ নো ম্যানস ল্যান্ড, দেখার কোনো লোক নেই। অথচ আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ফরেন মিনিস্টার যাবৎ উনি যতদিন ফরেন মিনিস্টার তার চেয়ে বেশি দিন উনি বাইরে ভ্রমণ করেছেন। বাইরে দেখেন না যে কি আমরা খাই। উনি খুব কাছে সিঙ্গাপুর যান না, ব্যাংকক যান না, সেখানে এই ধরনের খাবার আছে কিনা। মালয়েশিয়া যান না, দুর্নীতি, অনিয়ম, নানান কিছু আছে। কিন্তু এখন মানুষের সামনে বড় প্রশ্ন হচ্ছে যে ক্ষমতা হস্তান্তর, মানে আমরা তো সবাই মিলে 16 কোটি মানুষ কিছু মুষ্টিমেয় মানুষের জন্য তাদের ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করবার ক্ষেত্রে এক ধরনের ভূমিকা রাখতে হয় 5 বছর পর, সেটি অনিশ্চিত হয়ে পড়েছে। এবং আবার ওই যে ডাইনেস্টির কথা আপনি বললেন, সেই ডাইনেস্টির ব্যাপারটা আরও জোরালোভাবে এখন দেখা যাচ্ছে, দুদিক থেকেই দেখা যাচ্ছে, আলোচনাও হচ্ছে। তো সব মিলিয়ে গন্তব্যটাকে অনিশ্চিত মনে হচ্ছে কিনা নাকি আপনি মনে করছেন যে নির্বাচনটা একটা নির্ধারিত সময়ই হবে এবং ক্ষমতার পালাবদলটা শান্তিপূর্ণ উপায় হবে? আপনার এখানে বহু আগে হইতে বোধহয় আরও 1 বছর আগে থেকে বা 6 মাস আগেও আমি
যতবার এসেছি আপনি বলেছি যে এই নির্বাচনটা যথাসময়ে হবার কোনো লক্ষণ আমরা দেখছি না। সরকারি দলের তরফ থেকে বলতেছে যে তাদের কাছে আছে, খবর আছে যে তারা আবার ক্ষমতা আসবে। সেটি সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তথ্য আছে, কিন্তু সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন যে তথ্য তার কাছে নেই, গন্ধ পাচ্ছেন। গন্ধ মানে কি, জনগণের কাছ থেকে যে আবহাওয়া এখন সৃষ্টি হয়েছে তার গন্ধ পাচ্ছেন যে তারাই আবার ক্ষমতা যাবে। আর বিএনপি 5টা সিটি নির্বাচনে জয়লাভ করে মরেছে, তারা ক্ষমতা এসেই গেছে। তাদের হাব ভাব কথাবার্তা দেখলে বোঝা যায় হুদে ভাই অবস্থা যে ক্ষমতা এসে গেছেন ওরা। তো মাঝখান দিয়ে জনগণ, আমরা যে ভোটার, আমাদের হয় অসুবিধা যে আমরা কী অবস্থার মধ্যে আছি। আমরা কি নির্দিষ্ট সময় যথা নিয়মে ভোট দিতে পারবো? আমি বলতে চাই না, নির্দিষ্ট সময় যথা নিয়মে এই ভোট হবে না। কি হতে পারে? আমি তো গণক না, বাট একজন রাজনীতি কর্মী হিসেবে আমি বলতে পারি যে দুইটি দল যেখানে যে অবস্থায় গেছে, হুদে বেড়ে বলতেছেন যে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া, তত্ত্বাবধায়ক নাই বললাম, সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না, কোট আনকোট মধ্যের কথা সেদিন। আর আওয়ামী লীগ বলছে যে সংবিধানে যা আছে তার বাইরে এক চুলো কোথাও হবে না, এবং নাসির সাহেব বলেছেন যে আর কোনো আলোচনার সুযোগ নেই, সমস্ত আলোচনা পথ বন্ধ হয়ে গেছে এই ব্যাপারে। অন্তত নির্বাচন কিভাবে, এটা সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নেই। তাহলে আপনি কি হবে? এইটা যদি এখন রাজপথে মীমাংসা করতে হয়, তাহলে ওই আগের কথা অবস্থা, ভোগান্তি হবে সাধারণ জনগণের। দোকানপাট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, রাজনীতিতে কোনো অসুবিধা হবে না। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করছে, মালয়েশিয়া বাড়ি ঘর করছে, চলে যাবে। কিন্তু সাধারণ জনগণ যাবে কোথায়? এটা তো চাঁদের দেশে আমরা নিয়ে যেতে পারবো না দেশটাকে। অতএব জনগণের হলো চরম ভোগান্তি হবে। সেই জন্য আমি বলি যে আপনি প্রথম শুরুই করছেন যে গন্তব্য হচ্ছে একটি অনিশ্চিতের পথে, এই গন্তব্যের শেষ নেই। জি, বেশনাথ মহোদয়, আপনার কাছে কি মনে হয়? তার আগে অবশ্যই একটু পরিষ্কার করে নিতে চাই, আমি বলেছি, আমি ঠিক বলেছি কিনা জানি না, যে বিএনপির নেতা আপনি, এটি আমার বলার এই কারণ যে আপনাকে, আপনি পদত্যাগ করেছিলেন আমি শুনেছি, পদত্যাগ প্রত্যাহার করে নিয়েছেন শুনেছি, কিন্তু বহিষ্কৃত হয়েছেন সেটি অবশ্য আমার জানা নেই। না, বহিষ্কৃত হই নাই আমি। এটা সাংবাদিকদের মধ্যেও মাঝে মাঝে কিছু কনফিউশন আছে এ ব্যাপারে। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এটা একটু পরিষ্কার করতে চাই। এটা আমার জন্য যথেষ্ট একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কারণ দেখেন, আমি সবসময় বলে এসেছি বিএনপি আমার শেষ ঠিকানা। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠা কার্যের মধ্য দিয়ে আমার প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আমি আমার প্রথম রাজনীতিতে নেমেছি বিএনপি নিয়ে, এবং সেই বিএনপির মধ্যেই আমার অবস্থান সুদৃঢ় করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ পদে থেকে ভূমিকা রেখে, আন্দোলন, সরকার, সব কিছুর মধ্যে থেকে আমি আমার নিজস্ব পজিশন বিএনপির মধ্যেই আমি সীমাবদ্ধ রেখে সেটা অর্জন করেছি। এবং বিএনপি আমার সমস্ত যতটুকুই আমি পেয়েছি বিএনপি থেকেই পেয়েছি, এটার বাইরে তো আমার কোনো অবস্থান নাই। তা এখন কথা হচ্ছে যে কিছু কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনার উপর আমি আমার নিজেকে ওই পর্যন্ত দায়ী করি যেন হয়তো আমার বক্তব্যের কারণেই ঘটেছে। যেমন আমার বহিষ্কার আদেশটা, সেটা আসলো কখন? যখন আমি বললাম যে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উচ্ছেদ 6 মাসের মধ্যে হওয়া উচিত ছিল না। কারণ আজকে যদি তাকে উচ্ছেদ করার জন্য স্বাভাবিক অরিজিনাল জুরিসডিকশন কোর্টের ইউজ করা হতো, 7-8 বছর এমনিই একটা উচ্ছেদ মামলা ঝুলে থাকে অরিজিনাল জুরিসডিকশন অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টে। সেটা কেন হাইকোর্টে করা হলো? হাইকোর্টে যারা করেছেন তাদেরকে আমি সমালোচনা করেছিলাম যে হাইকোর্টের হাতে একটা অস্ত্র আপনি দিয়ে দিয়েছেন 6 মাসের মধ্যে তাকে ওখান থেকে বের করে দেওয়ার একটা বক্তব্য। পরবর্তীতে হয়তো আরেকটা বক্তব্য দিয়েছিলাম যে ঈদের আগে কেন হরতালটা দিলেন? এটা তো ঈদের সমস্ত প্রিপারেশন নিয়ে সব মানুষজন টিকিট করে বাড়িগামী হবে, সেখানে তারা হঠাৎ করে দেখলো যে তারা যেতে পারছে না। এটা আমাদের একটা বিরূপ প্রতিক্রিয়া ক্রিয়েট করবে, এটা দেওয়া উচিত হয়নি। এই দুটো বক্তব্যের কারণে আমি দল থেকে বহিষ্কৃত হয়েছি। এবং আরেকটা জায়গায় কিছুটা কমেন্ট করেছিলাম যে ম্যাডাম জিয়াকে যেভাবে টেনে হিচড়ে বের করে নিয়েছে, সেটার উপরে আমার নিজের নেত্রীর রিয়াকশনটাকে আমি একটু কন্ডেম করেছিলাম যে না, উনি কেন অসহায় মনে করলেন নিজেকে? উনি তো একটা সেই আপসীন নেত্রীর মতো একটা বক্তব্য দিয়ে না কেঁদে একটা ফেস করতে পারতেন। তো এই কারণে আমি বহিষ্কৃত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে অবশ্যই আমার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। আমার নিজের
পার্টিগত অবস্থান থেকে, আমার নিজের আইনজীবী হিসেবে অবস্থান থেকে বিভিন্ন রকমের কারণে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে আমার সেই বহিষ্কার প্রত্যাহার করা হলো অনেকটা নিঃশর্তভাবে। এবং ম্যাডাম নিজে তখন যে ধরনের ব্যবহার করে আচরণ দেখি, উনি আমাকে আবার কাছে টেনে নিয়েছিলেন। আমি আমার দিক থেকে কোনো রকমের অভিযোগ ছিল না এটার ব্যাপারে, এবং সেটাই ছিল আমার শেষ পজিশন। উনি আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। তার সমস্ত আচরণ আমার নেত্রীর সেদিন এমন ছিল, এত স্বাভাবিক ছিল যে আমার দিক থেকে তার বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ তখন করার প্রশ্নও ছিল না, এবং উনি আমাকে সাদরে গ্রহণ করে নিলেন। পরবর্তীতে যে কাজটি হলো সেটা হচ্ছে 10ই জুনের যে একটা বিরাট বড় আলটিমেটাম বিএনপি থেকে দেওয়া হলো মহাসমাবেশের মাধ্যমে। সেদিন এর মধ্যে যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানা হয় তাহলে ঘরে ঘরে আগুন জ্বলবে। এই সহিংসটাকে আমি কিন্তু চ্যালেঞ্জ করেছিলাম। আমি বলেছিলাম যে সহিংস রাজনীতিটাকে বন্ধ করতে একমাত্র উপায় হচ্ছে একটা সংলাপ, এবং এই সংলাপের সম্ভাবনাটাকে উন্মুক্ত করতে আমি আমার নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আপনি 5 তারিখে জনাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করেন সংলাপে বসার জন্যে। আহ্বান তারই করা উচিত ছিল, তিনি যখন করছেন না, আপনিও সরকার পরিচালনার অংশ, আপনি তাকে আহ্বান করেন সংলাপে বসার জন্যে। আর উনি যদি না বসেন তখন দেখবেন জনগণের কাছ থেকে কিন্তু সেটা একটা রিয়াকশন আসবে। তো সেটাও একটা রাজনীতি মাথায় নিয়ে আমি করেছিলাম, এবং সেই আহ্বানটাকে জোরদার করার জন্য আমি আমার নিজের জিম্মি করেছিলাম যাতে এটা উনি সত্যিই করেন এই আহ্বানটা। সেজন্য আমি বলেছিলাম আপনাকে 5 তারিখে যদি আপনি না করেন তাহলে আমি 6 তারিখে রিজাইন করবো। আমার পজিশন আমি জিম্মি করেছি। উনি করেন নাই, আমি রিজাইন করেছি, পদত্যাগ করেছি। পদত্যাগপত্রে ক্লিয়ারলি লেখা আছে আমার এই পদত্যাগপত্র আপনি গ্রহণ করে আমাকে অতি শিগগিরই অব্যাহতি দেবেন আমি আশা করি। পদত্যাগপত্র তার কাছে গেছে, উনি কোনো উত্তর দেন নেই, উনি গ্রহণও করেন নাই। কিন্তু এই সংলাপ উনি কয়েকদিন আগে, এই কয়েক মাস আগে যখন উনি বললেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে যে শেষ সুযোগ গ্রহণ করুন, আসুন আলোচনায় বসি, আমরা দেশের সমস্যার সমাধান করি। ঠিক সেই সময় আমি দোহারে একটা কর্মী সভায় ছিলাম। দ্য এন্টায়ার দোহার ওয়াজ উইথ মি, এবং সেই অবস্থাতে আমি তাদেরকে বললাম যে দেখেন এই যে আজকের যে নিউজ পেপারের যে নিউজটা এটা আপনারা পড়েন। আজকে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আহ্বানটা আমি তার কাছ থেকে প্রত্যাশা করেছিলাম, উনি সেই আহ্বান জানিয়েছেন। আমি পদত্যাগপত্র দিয়েছি, সেটা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি, আমি এটাকে প্রত্যাহার করলাম। আমি একজন সাধারণ প্রাথমিক সদস্য হিসেবে কিন্তু বিএনপিতে আমি থাকলাম। মাঝখানের সময়টাতে আপনি আবার আরেকটি সংগঠন করেছিলেন, এবং সেই সময়টা আমি পদত্যাগ করার পরে, হ্যাঁ পদত্যাগ করার পরে বিএনএফ, যেখানে আপনি সবসময় বলছেন যে বিএনপি আপনার শেষ ঠিকানা, তাহলে ওই সংগঠন করতে না, এটা আমি এটাও বলেছি সে সময় যে বিএনপির সাথে বিএনপির মধ্যে কিছু ভূত আছে, কথাটা আমি বলেছি। কিন্তু ভূত কথাটা এই জন্য বললাম, এটা মাইন্ডের করবে যে না এই কথাটা ছিল তখন, কিন্তু এই ভূত তাড়ানো ভিতর থেকে করা যাবে না, এটাকে বাইরে থেকে করাতে হবে। আমি কিন্তু জিয়ার সংগঠনের বাইরে যাই নাই। জাতীয়তাবাদী ফ্রন্টটা কিন্তু আমার নেতারই একটা সংগঠন। উনি তার প্রথম রাজনীতিতে ফ্রন্ট গঠন করে ঐক্যের ডাক দিয়ে সমস্তকে একত্র করে পরবর্তী সালে বিএনপিতে কনভার্ট করেছেন, এবং আমি মনে করেছেন এই ফ্রন্টটা একটা রাজনৈতিক প্রয়োজনে সবসময় এটাকে সুপ্ত অবস্থার থেকে এটাকে প্রকাশ্য করা যেতে পারে। সেটার নিয়ে আমি কিন্তু তখন বিএনএফ ওখান থেকে ভূত তাড়াতে পারলাম না, তো ওখান বাইরে থেকে ভূত তাড়ানো যায় না, ভেতরে থেকে তাড়াতে হবে। হ্যাঁ, ভেতর থেকে তাড়াতে হবে। সেজন্য আমি বিএনপিতে আমার অবস্থান এটি পরিষ্কার করলেন। কিন্তু ওই যে এখন যে বিষয় নিয়ে কাজী ফিরোজ রশিদের সঙ্গে আলোচনা হচ্ছিল যে দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে চলেছে বলে অনেকে মনে করছেন। এই জায়গাটা আপনি তো ফর্মুলা দেন, আপনার সর্বশেষ ফর্মুলাও আছে, স্বতন্ত্র একটি নির্বাচনের ফর্মুলা। তো দেখেন আমি খুব আশাবাদী কিসের ব্যাপারে? আমার দেশের অস্তিত্বের ব্যাপারে। এই দেশ ধ্বংস হওয়ার দেশ না, ব্যর্থ হওয়ার দেশ না। এটা 90% মুসলমানের দেশ। আল্লাহর একটা বিরাট বড় রহমত এই দেশের উপরে আছে। আল্লাহ অনেক সময় আমরা দেখেছি অতীতেও এই ধরনের অনেক সংকট হয়েছে, অনেক সময় আমাদের নিজেদের জনগণকেও বলতে শুনেছি আল্লাহই চালাচ্ছে দেশ। আমি মনে করি যে আল্লাহই চালাবে দেশ, এবং এই সংকট উত্তরণ অবশ্যই হবে, যে কোনোভাবেই হোক এটা হতে হবে। তা না হলে যেটা আমরা অনিশ্চয়তার কথা বলছি, কিছু কিছু নিশ্চিতভাবে কিছু একটা ঘটবে, এটার কারণেই কিন্তু এই অনিশ্চয়তা আসছে। কিন্তু সেটা হিস্ট্রি ইজ সাচ এ থিং, ইতিহাসই সেটা প্রমাণ করবে
যে সেই ধরনের স্টেজে যাওয়ার আগে কোনো না কোনো ইন্টারভেনশন, কোনো না কোনো কিছু হয় যার জন্য আবার দেশ বেঁচে যায়। তো আমরা সেই ধরনের অনভিপ্রেত কোনো রকমের ইন্টারভেনশন আশা করি না। আমি এখনও মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন যে এখানে তার অধীনেই নির্বাচন হবে, এখানে যে কথাটা আপনি কিছুক্ষণ আগে ফিরোজ রশিদ সাহেব সাথে প্রসঙ্গক্রমে আলোচনা করতে আপনি ওয়াজেদ জয়ের কথাটা বললেন যে তার কাছে তথ্য আছে যে তারা বিজয়ী হবেই। আমার কথা হলো ভোটের নির্বাচনের তথ্য একমাত্র ভোটই, একমাত্র ভোট দিয়েই নির্বাচনের তথ্যে প্রমাণ করা যায় যে তারা জয়ী হবে। এর বাইরের যে তথ্যটা ভোটের আগে, সেটা কিন্তু কারচুপির তথ্য। তো এই তথ্য যদি থেকে থাকে তাদের হাতে যে তারা জিতবেই, ভোটের আগে সে কথা বলা, ভোটের তথ্য কিন্তু এখন তাদের কাছে আসে নাই। তার আগে এই তথ্য যদি হয়ে থাকে কিছু নিশ্চিতভাবে জেতানোর, সেটা কারচুপি করে জেতানোরই তথ্য হতে হবে। আমি এটা পরিষ্কারভাবে মনে করি, সেটা একটা সাইড। তবে সেটাও আমি এখন তর্কের খাতিরে অনেক কিছু হচ্ছে আমাদের রাজনীতিতে, কে ভালো রানবে সেটাও এখন বড় বড় নেতৃত্বের মুখ থেকে বেরোচ্ছে। একজন কাচ্চি বিরিয়ানি রানবেন, আরেকজন আরও। তো এগুলো তো আমাদের রাজনীতিতে চলে এসেছে। কারণ এই সমস্তর মধ্যে দিয়েও আমি ফিল করি আলটিমেটলি যে জিনিসটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমার ফর্মুলার কথাটা বললেন, একজন চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার, আর একজন চাচ্ছেন তার নিজের অধীনে নির্বাচন। আজকে ইট ইজ আনফর্চুনেট যে আমাদের জনগণ তাদের ইচ্ছা আজকে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে না। এটাই আনফর্চুনেট। আজকে আমরা সংবিধানে লিখছি জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, কিন্তু তাকে আমরা ক্ষমতাবান করছি না। তাকে একমাত্র ক্ষমতাবান করতে হলে তার ইচ্ছার প্রতিফলনে যে নির্বাচন হবে, সেটাই হবে জনগণের অ্যাকচুয়াল ক্ষমতা। এবং আমার কথা হচ্ছে যে এই নির্বাচনকে প্রভাবমুক্ত না করতে পারলে আপনি তাদের ইচ্ছার প্রতিফলনে নির্বাচন হবে না। সেই জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার অনুরোধ এবং আহ্বান, এ দেশের কথা চিন্তা করে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ কিছুটা হলে বিসর্জন দিতে হবে। উভয় পক্ষে ছাড় দিতেই হবে। ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের স্বার্থের কথা চিন্তা করে তাকে বুঝতে হবে যে তার অধীনে নির্বাচন যত স্বচ্ছভাবে উনি হন, তারপরেও এটা বিশ্বাসযোগ্য হবে না যে এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়েছে। কাজে সেই দিক থেকে আমি ফিল করি যে আমাদের একটা মধ্যবর্তী অবস্থানে আসা দরকার। এবং সেই মধ্যবর্তী অবস্থানে আসতে হলে জনগণের কাছে গ্রহণযোগ্য এমন একটা প্রস্তাব আজকে থাকার উচিত, যে প্রস্তাবের ভিত্তিতে জনগণ মনে করবে যে না, তাদের ইচ্ছার প্রতিফলনে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই অনুযায়ী সেটাকে গ্রহণযোগ্য করবে। সেই কারণেই আমি আমার ফর্মুলাটা দিয়েছিলাম যে আজকে জনগণের ইচ্ছাকে যদি আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে নির্বাচন কমিশনকেই আমাদের নির্ভর করতে হবে। কারণ সাংবিধানিকভাবে এই প্রতিষ্ঠানটি হচ্ছে দেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার একমাত্র প্রতিষ্ঠান। এবং সেখানে এই বর্তমান নির্বাচন কমিশন হলে চলবে না। আমি স্পষ্টভাবে বলেছি যে নির্বাচন কমিশন 8 সদস্য বিশিষ্ট করেন, 3 জনকে রেখে দেন রুটিন কাজ সরকার পরিচালনার জন্যে, আর 5 জন নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন। কিন্তু এই নির্বাচন কমিশন 2 নেত্রীর সম্মতিক্রমে মনোনীত হতে হবে। আরো শুনবো আপনার কাছে কাজী ফিরোজ রশিদ। বেশি নাজমুল হুদা ঘরের ছেলে ঘরে ফিরে এসছেন, আছেন কি নেই এটা আরো সময় পরিষ্কার করবে। কিন্তু আপনাদের অবস্থানটা কি সেটিও একটু পরিষ্কার করা। কারণ একটি হচ্ছে যে আপনারা ক্ষমতাসীন জোটে আছেন, আবার নেই বলছেন, আবার বলছেন একা নির্বাচন করবেন, আবার পত্রপত্রিকায় খবর দেখছি যে আপনাদের দল 3 ভাগে বিভক্ত, একদিক বিএনপির সঙ্গে, একদিক আওয়ামী লীগের সঙ্গে, আরেক দিক চেয়ারম্যানের অনুসারী। তো সব মিলিয়ে আপনাদের অবস্থাটা একটু খানিকটা পরিষ্কার করা দরকার। আসলে হুদায়ব হচ্ছে বর্তমান সময়ের রাজনীতিবিদদের মধ্যে সবথেকে আলোচিত ব্যক্তি। উনি সবসময় একটি চমক সৃষ্টি করেন এবং আলোচনার শীর্ষে থাকেন। এইটাই হুদায়বের জীবনের একটি স্টাইল, কৌশল বলে কৌশল আলোচনায় থাকবার জন্য করেন। উনি রাজনীতিবিদ, আইনজীবী। উনি জানেন যে রিট পিটিশন দিয়ে আবার টেক ব্যাক করতে হয়। ম্যাডামের কাছে বলছেন যে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আবার উনি ওনার পদত্যাগপত্র প্রত্যাহার করছেন। ম্যাডামের কিছুই করতে হয় নাই, উনিই করেন। উনি পদত্যাগপত্র দিয়ে উনি বিএনএফ করেন। তা
আবার উনি ইচ্ছা হয়েছে যে ম্যাডাম এখন ঠিক পথে আসছে, আবার উনি ওনার পদত্যাগপত্র নিজেরটা নিজেই প্রত্যাহার করেন, আবার আমি জাতীয় মানে বিএনপিতে আছি, এই জন্য আর কি। তবে হুদা ভাইয়ের একটা ইয়ে আছে যে সবসময় উনি সত্য পথে চলেন। উনি অত, আমি লক্ষ্য করছি প্রথম থেকেই যে এই যে চাটুকারিতা, তোষামোদিতা এইগুলো উনি বেশি পছন্দ করেন না। উনি ওনার যেটা মনে আসে ওনার সেখান থেকে উনি পিছপন ওটা বলতে থাকেন। আর যে কথাগুলো এখন হুদা ভাই বললেন যে সবসময় একটা আশা আলো উনি দেখতে পান, দুইটি দল একসাথে চলবে, দেশ এগিয়ে যাবে, এইগুলো ভালো ভালো কথা বাংলা একাডেমিতে বললে 21শে ফেব্রুয়ারি বই মেলায় এইটা জনগণ শুনবে। এইখানে হুদা ভাই খুব কম সময় তো মানুষ বাস্তব কি হচ্ছে এটা জানতে চায় রাজনীতিবিদদের কাছ থেকে। মানে তথ্য থাকা যদি কোনো দলের কাছে থাকে, সমস্ত দলই কিন্তু ক্ষমতায় আসতে চায় বিভিন্ন কথা বলে। এখন আওয়ামী লীগ শেষটা একটা কার্ড সার্চে যে তাদের কাছে তথ্য আছে, গন্ধ আছে, আবার গন্ধ পাচ্ছে, আবার ক্ষমতায় যাবে, জনগণের গন্ধ যে আবার ক্ষমতায় তারাই যাবে। এটা তো অন্যায় কিছু না, ক্ষমতা যাওয়ার জন্য এই ধরনের ট্রাম্প কার্ড তারা খেলবে। আর ওনরা বলতেছে যে আমরা ইলেকশন হইতেই দেবো না, কারণ এর মধ্যে ওনরা আবার একটি গন্ধ পাচ্ছে, এটা হচ্ছে কনস্পিরেসির গন্ধ। যেভাবে হোক ইলেকশন মেকানিজম ইঞ্জিনিয়ারিংয়ের গন্ধ পাচ্ছে। তা সেই জন্য এই ইলেকশনটা, এই ওনাদের দুই দলের কথাই বোঝা যায় যে ইলেকশনটা একটি অনিশ্চিত। আর আমাদের কথা যেটা বলছেন যে আমাদের দল কোনো 3 ভাগ 2 ভাগ বা 1 ভাগ না, দল এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আছে এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। এখান থেকে আমরা বারবার বলেছি, আজও বলে যাচ্ছি। এখন বলতে পারেন সেই নির্বাচনে যদি বিএনপি না আসে, আমি বলতে চাই যে সেই নির্বাচনে বিএনপি না, যদি আওয়ামী লীগও না আসে তাতে আমরা যাব। অর্থাৎ আমরা জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল, নির্বাচনের বাইরে গেলে আমাদের দলের চেয়ারম্যান তো এই কথাও বলেছেন যে নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে, নাহলে নির্বাচন করব না, সবাই অংশগ্রহণ না নিলে গ্রহণযোগ্য মানে আমরা ইলেকশন করলে গ্রহণযোগ্য হবে, এটাই উনি মিন করেন না। আবার এই কথা বলেছেন যে সব প্রধান দল অংশ না নিলে সব দলের দায়িত্ব তো আমি নিতে পারি না, আমাদের দলের চেয়ারম্যান নিতে না, হুদেবের দায়িত্ব কি আমরা নিতে পারবো বা আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারবো? আমরা আমাদেরটা বলতে পারি যে আমরা ভোটের বাক্স পাতবো ইলেকশন হইলে। আর ইলেকশনটা যদি দুই দল নাই করে বা নাই করতে দেয়, সে দায়িত্ব আমাদের না, দায়িত্ব ওনাদের নিতে হবে। কিন্তু এখন জনগণ মানে এই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, সরকার মানুক কিংবা না মানুক, এবং বিএনপি যদি না মানলে নির্বাচনে না যায়, আপনারা নির্বাচনে যাচ্ছেন? আমাদের দল নির্বাচন ছাড়া জিলু ভাই বাঁচতে পারবে না। এই রোজা রমজান দিন, রোজা থেকে আসছি, এখন মুনাফিকি কথা বলে লাভ নাই, আমরা ইলেকশন নেমে গেছি। তাহলে ওই যে মানে ওরকম একটা অবস্থা যে দুটো ব্যাখ্যা আছে, যে একটি হচ্ছে যে আপনারা গৃহপালিত বিরোধী দল হচ্ছেন কিনা এক, অথবা আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগ একটি নির্বাচনে গিয়েছিল, যে নির্বাচনে বিএনপি অংশ নেয়, সেই ঋণের প্রতিদান দেওয়ার জন্য আপনারা এবার আওয়ামী লীগ একটা নির্বাচন করলে বিএনপি না থাকলে আপনারা যাচ্ছেন। আসলে আমরা কোনো ঋণই কারো শোধ করার জন্য না, আর গৃহপালিত বিরোধী দলে হওয়ার জন্য না। আমরা মনে করি যে যদি ধরেন বিএনপি আসুক, আমরা চাই এটা বড় দল, বারবার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তার নির্বাচনে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং সেই নির্বাচনটা ঢাক ঢোল পিটিয়ে হবে, সবার জন্য গ্রহণযোগ্য হবে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ব্যয় করবে, এই মানুষ সুখে শান্তিতে থাকবে, বাংলার গরিব জনগণ। দুটো দল করলে স্বৈরাচারী যে কালারটা, সেটা তো নিশ্চিহ্ন করতে হবে। না, সেটা স্বৈরাচারী কালার আপনারা বলছেন। এখন জনগণের কাছে ভোট, আমি মনে করি যে জনগণের ভোট নেন যে কারা স্বৈরাচারী করছে। আপনারাই যে 21 বছর গণতন্ত্রের কথা বলে দেশটাকে শোষণ করতে করতে আখের মতন চিপড়িয়ে খাইতে খেতে রোজার মাসে শেষ করে দিচ্ছেন। এইটা 21 বছর আপনার গণতন্ত্রের কথা বলে দেশটাকে শোষণ করতেছেন। যে কিসের গণতন্ত্র? গণতন্ত্র কোথায় আছে? কোথাও গণতন্ত্র না। কিন্তু আপনারা নির্বাচনে গেলে আমি গণতন্ত্রের কি লাভ হবে আমাকে সেটা বলেন। গণতন্ত্র লাভ হবে যে এই নির্বাচন না হলে যে একটি অনির্বাচিত সরকার আসবে, সেটা হাত থেকে দেশ রক্ষা না। কিন্তু একটি প্রধান দলকে বাইরে রেখে নির্বাচন, প্রধান দলকে বাইরে রেখে যাচ্ছি না, যদি ওনারা না যান, ওনাদের দাবি পূরণ না হলে তো ওনারা যাবেন না। ওনারা যদি দাবি পূরণ না করে ওনাকে রাষ্ট্রীয় ক্ষমতা, তাতে কি মনে করেন কিনা যে সেই সরকার একটা স্থায়ী রূপ পাবে বা একটা স্থায়ী রূপ পাক, অস্থায়ী রূপ পাক, বা ওই সরকার যদি না আসে, তারপর নির্বাচন কমিশন হুইসেল দেয় যে আমি ইলেকশন করলাম, দেখা গেল আওয়ামী লীগ আর বিএনপি আসতেছে না, তো আমরা তো ক্ষমতা চলে যাব, সেই ইলেকশন আমরা যাব। এর উপায় নেই, আমাদের ইলেকশন না যে উপায় নেই। কিন্তু হুদা ভাইরা এখন যেটা বলতেছে যে ওনারা ইলেকশন আসবেই না, শেষ মুহূর্তে কিন্তু ওনারা বলবে যে না
গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা এই সরকারের অধীনে, এই সংবিধানের অধীনে, আমরা এই নির্বাচন কমিশনের অধীনে আমরা ইলেকশনে গেলাম। এটা কিন্তু ওনারা আলটিমেটলি বলবেন আমার ধারণা। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আমাদেরকে ডিফিট দেবে, এটাই হচ্ছে তথ্য। যে তথ্যের ভিত্তিতে তারা বলছে তারা বিজয়ী হবে। এবং এই যে আপনি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাইছেন, এখন সাম্প্রতিককালে নির্বাচন কমিশন যে ধরনের বিধিবিধানের কথা বলছে বা তাদের যে ক্রিয়াকর্ম বক্তব্য, সেগুলো তো প্রশ্নবিদ্ধ। হয়তো রোজার কারণে সবাই একটু সংযমের পরিচয় দিচ্ছেন, কিন্তু রোজার পরে তো ধারণা করা হয়েছে যে এখন তো সরকারকে আপনারা সরকারের কে দাবি মানতে বলছেন, কিন্তু এই নির্বাচন কমিশন নিয়ে আমরা সবসময় যেরকম প্রশ্ন তুলতে দেখি বিরোধী দলকে, মূলত হচ্ছে ঈদের পরে সেই প্রশ্ন আপনারা। সেই জন্য আমার অত্যন্ত অপরিহার্য একটা বিধান যেটা আমি বলেছি, যে নির্বাচন কমিশন, এই বর্তমান নির্বাচনের কমিশনের কথা আমি বলি নাই। আমি বলছি সেই নির্বাচন কমিশন হবে যেটা পার্লামেন্ট ডিসলভ হওয়ার 3 মাস আগে 2 নেত্রী মিলে একটা 8 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন সুপারিশ করবেন প্রেসিডেন্টের কাছে। চিফ ইলেকশন কমিশনার সেই 2 নেতৃত্ব নিতে পারছেন না, সেটা একটা মেকানিজম বের করতে হবে। হয়তো ওনারা নিজেরা বসবেন না সরাসরি, কিন্তু দে মে অ্যাপয়েন্ট সার্টেন রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ইন এ স্মল কমিটি, যেমন সিলেক্ট কমিটি হয় আপনার বিভিন্ন চেয়ারম্যান থেকে করতে সিলেক্ট করতে, আপনি ছোট্ট একটা কমিটি 2 দল থেকে নিয়েই কিন্তু করে দিয়ে তাদেরকে বলতে পারেন তোমরা এখন নিজেরা আলোচনা করে একটা চিফ ইলেকশন কমিশনার তোমরা ঠিক করো, এবং সেটার মধ্যে 2 দলের এন্ডোর্সমেন্ট থাকলো, বোথ দ্য লিডার্স এগ্রি টু দ্যাট। তাহলে এই নির্বাচন কমিশনটা একটা পুনর্গঠিত নির্বাচন কমিশন, যেটার উপর 2 দলেরই আস্থা থাকবে, এবং সেই নির্বাচন কমিশনের কাছে আপনার প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা, নির্বাহ ক্ষমতা, যেটা নাকি নির্বাহী ক্ষমতা, যেগুলিতে আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিয়োগ বদলি ইত্যাদি, যেটা আপনি প্রধান উপদেষ্টাকে দিতেন ওই ইসের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই প্রধান উপদেষ্টার কাছে দেওয়ার যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, সেটা আপনি প্রধান নির্বাচন কমিশনের কাছে দিয়ে দেবেন। এবং সেই প্রধান নির্বাচন কমিশনার তার 8 জনের ভিতরে 3 জনকে সরকারের রুটিন কাজ করার জন্য মনোনীত করবেন, আর বাকি 5 জন নির্বাচন পরিচালনার জন্য তারা থাকবেন। তাহলে সেখানে তারা 3 মাসের মধ্যে যে মাত্র নির্বাচন সম্পন্ন করবেন, যেদিন নির্বাচন সম্পন্ন হবে, ফলাফল ডিক্লেয়ার্ড হবে, সেই দিন থেকেই তাদের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে হয়ে গেল, রদ হয়ে গেল। দিস ইজ দ্য কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্ট করতে হবে অবশ্যই কনস্টিটিউশন। ভাই আপনারা তো ক্ষমতা ছিলেন, এই ভালো কাজগুলো তখন আপনারা করলেন না কেন? এরা কেন করবে? শুনেন, যারা ক্ষমতায় থাকে তারা কোনো সময় ভালো কাজ করে না। তাই তারা মনে করে ক্ষমতায় থেকে আমি কারচুপি করবো, আমি আবার পাওয়ারে আসবো। লেট আস বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট। এই ক্ষমতাটাকে আপনি ইউজ করতে চান ফর অ্যাজ আ সিঁড়ি টু ইয়ার ক্ষমতা গেইন, এবং সেটাই এখন হচ্ছে। আমি সেজন্য বলি যে আমি সাজেস্ট করি, ঠিক আছে, এটা ভালো ছিল। শুনেন, আপনি গণতন্ত্রের কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী কথাগুলি বলছেন যে গণতন্ত্রকে সুসংহত করতে এই বিধানটা থাকা উচিত। আমরাও মানি এই বিধানটা গণতন্ত্রকে সুসংহত করবে, কিন্তু এটা আপনি আগামী নির্বাচনের পর দিয়ে করেন। আগামী নির্বাচনের ফলাফলটার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সেই নির্বাচনটা করেন, তারপর আপনি সেই গণতন্ত্র ফর্মুলাটা যারা পরবর্তীতে পাওয়ার আসবে তাদের কাছে ছেড়ে সেটা ইমপ্লিমেন্ট করবে। এইটা হচ্ছে কি, ওনারা এইভাবে বোঝাতে চাচ্ছেন যে ওনাদের ক্ষমতা আসার জন্য ওনাদের যা যা ভালো জিনিসগুলো এইগুলো এই সরকার মেনে নেবে। আসলে তা না, আপনাকে ক্ষমতা আসার জন্য ভালো ভালো পথ আপনি করে দেবেন, আর সরকার এটা মেনে নেবে কেন? আপনার এই বুদ্ধিগুলো সরকার একটা শুনবে না, কারণ এই বুদ্ধিগুলো শুনতে গেলে সরকার তো ক্ষমতার বাইরে থাকতে হবে, তাহলে ক্ষমতাচ্যুত হবে। ইউ ক্যানট ক্যারি অন লাইক দিস। আপনি একেবারে জোর করে দেশ চালাবেন না, সেটা হয় না। আবার এটাও ঠিক হতো ভাই যে কিয়ামত পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকবে। যখন আপনি আসলেন, এখন নির্দলীয় সরকার অধীনে ইলেকশন আপনি আসলেন, আপনি আসার পরে আওয়ামী লীগ বললো যে আমি আগামীতেও কেয়ারটেকার সরকার চাই। যে যখন বাইরে থাকবে, আমি কেয়ারটেকার সরকারের পক্ষে না, আমি সেজন্য বললাম এটা হবে নির্বাচনকালীন সরকার, যাকে প্রতিষ্ঠান হিসেবে কনস্টিটিউশনই পাওয়ার দিয়েছে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্পন্ন। এটা অবাস্তব কথা। কোনো গভর্নমেন্ট চাবে না নির্বাচন কমিশন এত স্বাধীন হোক, লাইক ভারত অথবা ইংল্যান্ড বা কেউ। সেটা যেহেতু চান না, এই করতে পারেন। দেখেন, এখানে আপনি প্রমাণ করেন যে এরশাদ সাহেব আপনার নেতা, আপনার পক্ষে এটা মানা অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু যারা গণতন্ত্রের প্রতি কমিটেড তারা কিন্তু সেটাই চায়। কমিটেড তো আপনি করলেন না কেন? আপনি এত কমিটেড, আপনি নির্বাচন কমিশনের সময় হাত পাও বাইন্ধে পায় সিগন্যাল দিয়ে রাখলেন কেন? আমার 6 মাস ক্ষমতা রাখেন, আমি করি কিনা দেখেন। আপনার দল তো করেন হুদা ভাই, যেটা আপনি করেন নাই সেইটা আপনি এই সরকারের উপর চাপাবেন, গজব যা এটা করতে হবে। সরকার তো বলে কি যে আপনি কেন করলেন না? আপনি করতেন, এই সরকার যদি ভেঙে দিত নির্বাচন কমিশনের ক্ষমতা, যদি সরকার খর্ব করতো, আজকে আমরা মাঠে নামতে পারতাম।
কিন্তু আপনি যেটা করেন নাই, এই সরকার তা যদি না করে আপনি কিভাবে সরকারের উপর জোর করবেন? না, সেটা তো আছে, সেটা তো একটা সাইড আছে, উইকনেসটা আছে সেখানে। আমি ওটা করতে চাইছি বলে তো বারবার বহিষ্কৃত হইতে চাই, হয়ে যায়। আমি একটু আপনাদের মধ্যে কমিটমেন্ট যদি থাকে, অন্য আরেকটা প্রসঙ্গ যেতে চাই যে কাজী ফিরোজ রশিদ খাওয়া দাওয়ার প্রসঙ্গ তুলেছেন, ফরমালিন মুক্ত খাবারের কথা। সো এখন রমজান মাস আসলে ঈদকে সামনে রেখে রাস্তাঘাটের অবস্থা আলোচনা করা, যোগাযোগ ব্যবস্থা। আপনি তো বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিলেন, এখনকার হালটা কি মনে হচ্ছে আপনার কাছে? না, হালটা দেখেন, আমি এটা বেশ কয়েকবারই বলেছি অতীতে, এখনও বলছি যে আমাদের যোগাযোগ ব্যবস্থা বলতে যদি আমরা যানজট চাই বা যেটা হচ্ছে এখন চলাফেরা, রাস্তাঘাটের অবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, এটা তো ধরেন আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তাঘাটগুলোর মেরামত না করার কারণে একটা বেহাল অবস্থায় আছে। সেদিক থেকে ট্রাফিক এমনি অনেক স্লো থাকে। তার সাথে যোগ হয়েছে আমাদের একদিকে আপনার বিদ্যুৎ খরচ করে সারাদিন ট্রাফিক সিগন্যাল চালাচ্ছেন, আপনার বিদ্যুৎ কিন্তু খরচ হচ্ছে, নিয়ত একেবারে অনবরত কিন্তু ট্রাফিক সিগন্যাল চলছে। আবার ম্যানুয়ালি ওটাকে না, ওটা ম্যানুয়াল মানে ওরকম কোনো আমলই নাও হচ্ছে না, লাল নীল সবই হতে চলছে, ওটাতে কেউ হাতটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট, পুলিশ, ট্রাফিক পুলিশ। এই হাতটা সমস্ত রাস্তা ভরে দিয়েছে সারা বাংলাদেশের রাজধানীর প্রত্যেকটা জায়গায়। এখান থেকে আপনি উইথড্র করলে ওদেরকে কিন্তু আরো ইউজফুল কাজে লাগাতে পারেন, দেয়ার পুলিশ, তাদেরকে আরো ইউজফুল কাজে লাগানো যায়। সেটা না, আর ট্রাফিক সিগন্যালটাকে তাদের কাজ করতে দেওয়া যায়, সেটা না করে আপনি এটা করছেন, যে কারণে আজকে যানজটের এই অবস্থা। আজকে একটা হাত ঘন্টা খানেকের মতো যদি আপনার ট্রাফিক আটকায় রেখে দেয়, এটা আমরা কোনো সময় দেখি না। আমাদের এখানে বাংলাদেশের ইতিহাসে এই জিনিস খুবই একটা বিরল ঘটনা এখন যেটা হচ্ছে। আপনার মন মেজাজ খারাপ হয়ে যায় যখন আপনার রাস্তায় নামেন চিন্তা করে যে 1.5 ঘন্টা আমার রাস্তায় থাকতে হবে, অ্যান্ড আই নো ফ্রম হিয়ার টু তোপখানা, ধানমন্ডি থেকে তোপখানা যেতে আমার 1.5 ঘন্টা সময় লাগবে, জাস্ট বিকজ অফ সাম ইররেসপন্সিবল পুলিশ কনস্টেবলের ইচ্ছার উপরে করে নিয়ে। আপনি ট্রাফিক সিগন্যাল অ্যাক্টিভেট করেন, যানজট চলে যাবে, কারণ সেটা প্রত্যেক সভ্য দেশে হচ্ছে, আমাদের দেশে না হওয়ার কোনো কারণ নেই। ইন্টারমিডিয়েটলি জ্বলবে, যাবে, থামবে, যাবে, এটাই তো নিয়ম। এখন আপনি বিদেশের কাছে আপনি কি পিকচার দিচ্ছেন? একটা বিদেশি আছে না আমাদের বাংলাদেশে, সে যদি দেখে যে ট্রাফিক সিগন্যাল যখন লাল থাকে তখন গাড়ি চলে আর সবুজ সিগন্যাল সময় থামে, আপনি কি হোয়াট সেন্স ইউ আর কনভেইং টু দ্য ওয়ার্ল্ড? আজকে এগুলো তো আমাদের মাইন্ডে লাগে না। আজকে আমরা যারা শাসন করতেছি, আমরা এই চিন্তা করতেছি না যে আমাদের একটা আন্তর্জাতিক ফ্লেভার নিয়ে থাকতে হবে এই দেশে, বিশ্বের মানচিত্রে, কিন্তু সেটা আমরা চিন্তা করি না। এখন আইন প্রয়োগের ক্ষেত্রেও একই রকমের অবস্থা। সব ক্ষেত্রে যে শিথিলতা, যে অনিয়ম, যে অব্যবস্থা, এটার কারণে আজকে আপনি এমন একটা স্টেজে পৌঁছছেন যেখানে ইট অ্যাপিয়ার্স অ্যাপারেন্টলি যে ইট ইজ এ পয়েন্ট অফ নো রিটার্ন। কিন্তু এটাও রিটার্নের পয়েন্টে আছে। রিটার্নের পয়েন্টে কিন্তু একটা উদাহরণ আমি বলি, গভর্নমেন্ট যদি তার অথরিটি এক্সার্ট করে, প্রত্যেকটা ল যদি এনফোর্স করার মতো করে তিনি এনফোর্স করেন, বিশৃঙ্খলাকে দমন করার জন্য যদি আজকে অথরিটি এক্সার্ট করে সেইভাবে দেশ চালায়, তাহলে এই দেশে এত বিশৃঙ্খলা থাকার কথা না। আমরা কোনো সরকারই করিনি সেটা। কাজী ফিরোজ রশিদ, আসলে হুদয়বিন যেটা বলছেন যে রাস্তা মেরামত, রাস্তাঘাট কোনো সমস্যা না, এত বড় রাস্তা পৃথিবীর অনেক কম দেশে আছে। ইংল্যান্ডের রাস্তাগুলো আপনি পড়ে আসছেন, কতটুকু রাস্তা কিন্তু কত সুশৃঙ্খলা, আসলে শৃঙ্খলাবোধ অভাব। এখানে পুলিশকে কি দোষ দেবেন? হাত সিগন্যাল যেখানে দিছে, যেখানে সিগন্যাল নাই উদয় ভাই, সেখানে যানজট কেন? সিগন্যাল আছে, সিগন্যাল না দিয়ে হাত দিয়ে ম্যানুয়ালি কেন মানা করা হচ্ছে না? দেখেন, আর বিদ্যুতের অভাব আপনার দেশে। এখানে সিগন্যাল কি, যেমন রেড সিগন্যাল আমরা থেমে গেলাম, এরপরে ব্লু সিগন্যাল আসলো, আমরা চালাইতে পারলাম না, পুলিশ দাঁড়িয়ে 3-4বার সিগন্যাল চেঞ্জ হচ্ছে, আমরা আধা ঘন্টা বসে আছি, গাড়ি গরম হয়ে যাচ্ছে, গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং মানুষগুলো অধৈর্য হয়ে পড়ছে। রোজার মাসে গাড়ির মধ্যে রমজান মানে ইফতারি করতে হচ্ছে, অনেকে ছোট বাচ্চারা থাকে, অসুস্থ হয়ে পড়ে, মহিলারা থাকে, মানে টয়লেটের ব্যবস্থা নেই রাস্তাঘাটে, কত যে সমস্যা। কিন্তু কে কারটা দেখে? আমাদের মানসিকতা পরিবর্তন না করতে পারলে এটা কোনো কিছু হবে না। এক লাইনে যাচ্ছে, তা লাইনটা ওখানে ওই দিক দিয়ে যে গাড়িগুলো আসতেছে খুব ন্যারো হয়ে গেছে লাইনটা, আবার দেখা গেল যে রিক্সাওয়ালা এসে ওই লাইনটা বন্ধ করে দিল। তো এখানে পুলিশ এসে কি করবে? কিচ্ছু করার উপায় থাকে না ভাই, না করারই থাকে তাদেরকে উইথড্র করে নেন। না সেটাই, কিচ্ছু করার থাকে না। মানসিকতা আপনি দেখছেন লন্ডনে পুলিশ থাকে না, আপনি যে সিগন্যাল রাত্রি 3টার সময় আমি এয়ারপোর্টে আসতেছি, প্রচুর কুয়াশা, মানে চলতেছে, একটা গাড়ি কোথাও দেখি না আমাদের গাড়িটা ছাড়া, চট করে সিগন্যাল আছে, গাড়িটা থেমে গেল।
তা আমি বললাম কি যে কোনো গাড়ি নেই তো, নো নো নো, সিগন্যাল দেখতেছো না, আমি তো এখানে ক্যামেরা আছে, আমি এটা করতে পারি না। অর্থাৎ তারা আইন মান্য করবে, আর আমাদের কাজ হচ্ছে আইন অমান্য করা। এখন এই আইন অমান্য পুলিশরাও করবে, জনগণও করবে, তাহলে দেশটা তো এইভাবে চলতেছে না। এটা চলতে পারে না, তো এটা মনিটরিং করতে হবে। যারা অমান্য করতেছে আপনি যখন ছিলেন আপনি তো করতে পারেন না হুদা ভাই, এখন আর শেষ আমি করি নাই মানে কি, আমি করছি। আমি একদিনের নোটিশে 55,000 স্কুটার উচ্ছেদ করছি পরিবেশ পরিষ্কার করার জন্য। 55,000, কিন্তু তাতে তো রাস্তা আরো যানজট বাড়ছে, যানজট কমে নাই, যানজট কমে নাই, ওই সময় পরিবেশ বাধাইতে যাই, পরিবেশ ঠিক করতে যে আমাদের যানজটে তো এখন জীবনই থাকে না, ঢাকায় বাস করতে ইচ্ছে করে না। সেজন্য তো বলতেছি এত বেশি যানজট, এত বেশি স্কুটার, এত বেশি গাড়ি ঘোড়া তো কোন দেশে লাগে না। আজকে কিন্তু আপনার নরমাল যে জিনিসটা একবার ছাড়তেছেন, আপনার গাড়ি চলছে না, ওই জন্য যানজট আছে, ওই জন্য ট্রাফিক আছে। সিগন্যালটাকে আপনি অ্যাক্টিভেট করেন, প্লিজ ট্রাই ফর দিস। আরেকটা কথা বলি তাহলে, এই যে আমাদের মতন ভিআইপি ভিভিআইপি এটি কোনো দেশে নাই। এইখানে সচিবালয় বাম দিক দিয়ে আমি আসতেছি, আমাদের অফিস হচ্ছে মতিঝিলে, যাই আমি ধানমন্ডিতে, ধানমন্ডিতে পুরান শহর হয়ে গেছে, আর সমস্ত লোকরা তো গুলশান ইসে থাকে, বাড়িধারা থাকেন। তা আমরা ধানমন্ডি আসার সময় সচিবালয়ের সামনে দিয়ে আসতে হয় বাম দিকে, তা ডান দিকে রাস্তাটা ওই দিকটা খোলা, গাড়ি ওইদিকে যাবে, কিন্তু ওইদিকে গাড়িও আটকে গেল। কীভাবে? সচিবালয় থেকে এখন সমস্ত ভিআইপি ভিভিআইপি বেরোচ্ছেন, সচিবরা, উপসচিবরা, এরা জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে মন্ত্রী মহোদয় পর্যন্ত, বা তদবির কারকরা, ধান্দাবাজার সব বেরোচ্ছেন, এবং ওই রাস্তা দিয়ে তারা যাচ্ছেন। পুলিশ এখন করবে কি, এত ভিআইপিকে তো এখানে দিলে আমাদের মধ্যে আটকে যাবে, ওই রাস্তাটা আটকাই দিয়ে ওখান দিয়ে পার করার চেষ্টা করছেন, তাতে ওই রাস্তা দিয়ে যারা আসতেছে এরা কিন্তু উল্টা পথে যেয়ে তাদেরকে আটকাই দিচ্ছেন। আর এইভাবে হচ্ছে কি যানজট সৃষ্টি করে। একজন ভিআইপি যাবে, শোনেন, আমি নেমে জিজ্ঞেস করলাম সার্জেন্ট যে আপনি আটকাই রাখছেন, আমাদের খুব জরুরি কাজ। স্যার আমার কাছে সিগন্যাল আসছে, ওকিটুকিতে ভিআইপি পাস হচ্ছে। তারপর নিশ্চয়ই প্রধানমন্ত্রী পাস হবে, প্রেসিডেন্ট, ভিআইপি পাস হচ্ছে। দেখা গেল কি যে ওনারা আগেই ওকিটুকি, মন্ত্রী সাহেব নড়াচড়া দিচ্ছেন, আর এদিকে ওকিটুকি দিচ্ছে, এই রাস্তা ক্লিয়ার করে মন্ত্রী নামতেছে। ওনারা রাস্তা ক্লিয়ার করে সব গাড়ি আটকে দিয়ে বসা আছে, মন্ত্রী সাহেবের আর ওই সময় সুযোগ নাই, উনি তদবিরে ব্যস্ত হয়ে পড়ছেন। দেখা গেল রাস্তা আটকাই গেছে, আধা ঘন্টা মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থা। এইটা দেশে চলতে পারে না। মন্ত্রী হোক, ভিআইপি হোক, একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ছাড়া এই প্রোটোকল জানি কাউকে না দেওয়া হয়। যদি ওনাদের অসুবিধা হয়, ওনার সচিবালয়ের মধ্যে ওনাদের বাড়িঘর বানাই লোক, ওখানে অফিস করুক, ওনার থাকুক শান্তিতে, আমরাও বাইরে বসবাস করবো। এটা হয় না। একটা মন্ত্রীর জন্য যদি রাস্তা ঘন্টার পর ঘন্টা আটকে রাখে লক্ষ লক্ষ মানুষ। আমি নিজেও দেখছি ব্যাংকক, আমি এটা লক্ষ্য করছি, আপনার যে রাস্তা দিয়ে যাবেন সেটা উল্টা দিক থেকে একটা প্যাসেজ করে দেয় ভিআইপিদের মুভমেন্টের জন্য। এটাকে কিন্তু ইন্টারফেয়ার করে না। আপনার এত বড় রাস্তা, এখান থেকে একটা স্লাইস তারা ওই ট্রাফিক পুলিশরা স্লাইস অফ করে দেয়, ওদিকের গাড়িগুলোকে। আমাদের তো সমস্ত রাস্তাগুলো আটকাই দেওয়া হয়, সব রাস্তা। জি, আমরা শেষ করছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা, চ্যানেল আই, জিপি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে, আপনি @তৃতীয়মাত্রা.com। 16258 SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। SMS করবার সময় টিএম লিখে স্পেস দিয়ে আপনার পতাপ্ত রাখবেন। আর ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের বদাবতী আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকেও শুনতে পারবেন 16258 ডায়াল করে, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য ডায়াল করুন আপনার সেলফোন থেকে 16258 নাম্বারে। ব্যারিস্টার নাজমুল হুদা এবং মিস্টার কাজী ফিরোজের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, দুনেতা কথা বলছিলেন মূলত আগামী নির্বাচন কিভাবে হতে পারে, এই কথা বলতে গিয়ে অনেক কথাই এসছে, এবং সেখানে জনগণের ইচ্ছার যে আসলে শেষ পর্যন্ত কোনো মূল্য নেই, দুটো প্রধান দল বা তাদের নেতা নেত্রীদের কথাই যে শেষ কথা, সেটি এখন পর্যন্ত প্রমাণিত সত্য। এবং এই অবস্থায় আসলে একটি দেশ চলতে পারে না, এটি গণতন্ত্র চলতে পারে না, যে কারণে বারবার এখানে গণতন্ত্র হোঁচট খায়। সমাধান কি, সেটিও কিন্তু নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। ব্যারিস্টার নাজমুল হুদা ব্যক্তিগতভাবে একটি ফর্মুলা দিয়েছেন,
সেই ফর্মুলা তার দলে গ্রহণযোগ্য হবে কিনা, কারণ দল গ্রহণ না করলে সেটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। নির্বাচনে কাজী ফিরোজ রশিদ তার দলের অবস্থান অত্যন্ত পরিষ্কার, দুদল না থাকলেও নির্বাচনের হুইসেল বাজতেই তারা নির্বাচনে চলে যাবেন। তো এটিও আসলে গণতন্ত্রের জন্য, রীতিনীতির জন্য বা পারস্পরিক শ্রদ্ধাবোধের ক্ষেত্রে এক ধরনের ব্যত্যয় বলা যেতে পারে। কাজে সব মিলিয়ে প্রত্যেকের নিজ নিজ অবস্থানে কঠোর। এখানে কেউই অনমনীয়, কেউই নমনীয় নন, সেটি বিরোধী দল, সরকার, এমনকি তৃতীয় শক্তি হিসেবে যারা এই মুহূর্তে রাজনৈতিকভাবে দল হিসেবে চিহ্নিত তারাও। কাজে এই অবস্থার একটা পরিবর্তন দরকার, এবং পরিবর্তনটা কী হবে সেটি নিশ্চিত করে বলা যায় না। তবে সামনের দিনগুলো যে বাংলাদেশের মানুষের জন্য খুব একটা সুখের নয় সেটি কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত করে বলা যায়। কিন্তু রাজনীতিবিদরা যদি একটু মাথায় নেন যে জনগণ যখন এত অস্বস্তিতে থাকবে, এত কষ্টে থাকবে, তারা নিজেরাও যে ভালো থাকবেন না সেটি বোধহয় তাদের চেয়ে আর বেশি কেউ জানেন না। কাজে একটু বোধহয় তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা, সুবিবেচনা তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা।